পিএসএসসি 2024 শিক্ষার্থীরা সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, আর হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সামনে তোমার হচ্ছে কি বার্ষিক পরীক্ষা। তো তোমরা কিন্তু প্রস্তুতি শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে কি আমাদের আর্থিক বিবরণীতে এখন অনেক ধরনের সমস্যা রয়ে গেছে। তো আমি আজকে চেষ্টা করব হচ্ছে তোমাদের এই আর্থিক বিবরণীটা কিভাবে সহজে করা যায় সেই পদ্ধতিটা দেখাই যাওয়ার। দেখো, এই আর্থিক বিবরণী করার আগে কিন্তু তোমাদের আগে একটা হচ্ছে কি চার্ট তৈরি করা লাগবে। আমাদের আর্থিক বিবরণী কিন্তু তিন ভাগে করি, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটা হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী। তো এই তিনটা চার্ট কিন্তু তোমাদের মুখস্থ করাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে হচ্ছে আর্থিক বিবরণী খুব সহজে করতে পারবো। আর আর্থিক বিবরণী হচ্ছে তোমাদের বেশিভাবে প্র্যাকটিস করা লাগবে, যত চর্চা করবা তোমরা হচ্ছে এই অঙ্কগুলো ভালোভাবে করতে পারবা। তো দেখো, আমি কিন্তু তোমাদের আজকে একটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর আলোকে একটা প্রশ্ন, এই তোমার হচ্ছে একেবারে বিশদ আয় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটাই দেখাই দিব। মানে তোমাদের হচ্ছে আর্থিক অবস্থা, এই আর্থিক বিবরণীর মধ্যে এই তিনটাই জিনিস শুধু পরীক্ষায় আসবে। তো ফার্স্টে হচ্ছে দেখো, আমরা করবো হচ্ছে কি বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী কর হচ্ছে চারটা বিবরণ, টাকা টাকা টাকা, মানে তিনটা টাকার কর করা লাগবে। যেহেতু আমাদের সমন্বয় আছে সেজন্য আমাদের তিনটা টাকার কর দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে যে আমরা প্রশ্নটা ফার্স্ট একটু দেখি। 2021 সালে 30 জুন তারিখের ফাহিম এন্টারপ্রাইজের রেয়ামিলটি নিম্নরূপ। এই যে একটা রেয়ামিল দেওয়া থাকবে তোমাদের সবসময়, একটা রেয়ামিল থেকে তোমাদের হচ্ছে, যেহেতু তোমরা যারা 2026-27 পরীক্ষা দিবা, তোমাদের হচ্ছে এই আর্থিক বিবরণের জন্য 20 নাম্বার থাকবে। তো এই 20 নাম্বার থাকার কারণে এটা হয়তো বেশিরভাগ সম্ভব হচ্ছে তোমাদের সৃজনশীল আকারে দিবে না। মানে এটা তোমার প্রশ্ন আসতে পারে একটা রেয়ামিল দিয়ে, এটা থেকে বলবে বিশদ আয় বিবরণী তৈরি করো, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, যেগুলো হচ্ছে তোমরা প্রি টেস্টে দিছিলা। তো এবার হচ্ছে আমরা রেয়ামিলটা দেখলাম। দেখো, রেয়ামিলটা কিন্তু বছরের শুরুর নাই, মানে 30 জুন 2021 আছে, মানে এই রেয়ামিলটা কিন্তু 30 জুন মানে বছরের মাঝামাঝি শুরু হয়েছে। মানে এখানে আমরা যা হিসাব করবো এগুলো হচ্ছে 6 মাসের। মানে আমরা হচ্ছে অনেক সময় এখানে সুদ থাকবে, ঋণের সুদ, তারপর হচ্ছে বিভিন্ন জিনিসের হচ্ছে সুদ থাকে, এগুলো হচ্ছে আমরা কত মাসের নিব? 6 মাসের নিব। এরপর হচ্ছে নিচে সমন্বয় দেওয়া, তাকে মনে রাখবে যে আর্থিক বিবরণীর মধ্যে হচ্ছে রেয়ামিলের পরে নিচে কিছু কি থাকবে? সমন্বয় থাকবে। প্রতিটা আর্থিক বিবরণীর অঙ্কে তোমরা কিভাবে এই সমন্বয়গুলো পাবে। তো ফার্স্টে হচ্ছে সমন্বয়গুলো আমরা একটু দেখি। অগ্রিম মজুরি 500 টাকা এবং যন্ত্রপাতির অপচয় 10%। তোমরা একটা ট্রিক্স ফলো করবা যে কোথায় আর্থিক বিবরণীতে যে রেয়ামিল গুলো আছে এগুলার মধ্যে সমন্বয়গুলো দাগাই ফেলবা। আরেকটা কথা মনে রাখবা, রেয়ামিলের এন্ট্রি গুলো আসবে একবার। আমি আবার বলতেছি, রেয়ামিল, এই যে এখানে রেয়ামিল হচ্ছে যে এন্ট্রি গুলো আছে এগুলো আসবে একবার, আর সমন্বয়ের গুলো কিন্তু দুইবার করে আসবে। সমন্বয়ের গুলো কত আসবে? দুইবার। সমন্বয়ের যে এন্ট্রি গুলো আসে এগুলো হচ্ছে কি দুইবার করে আসে। গেল তাইলে। এরপর দুই আছে হচ্ছে মজুরির মধ্যে 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তারপর হচ্ছে 3 আছে বিমা প্রিমিয়াম 300 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। মুনাফাবিহীন বিক্রয় 3,000 টাকা। তারপর হচ্ছে সমাপনী মজুত পণ্য আমাদের দেওয়া আছে 22,000 টাকা। তো উপরোক্ত তথ্যের আলোকে ফাহিম এন্টারপ্রাইজে দেখো বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা দেখো বিশদ আয় বিবরণীটা প্রস্তুত করে দেখাচ্ছি। এই বিশদ আয় বিবরণী প্রস্তুত করার আগে দেখো তোমরা স্ক্রিনে একটা চার্ট দেখো। এই চার্টটা অনুসারে কিন্তু আজকে আমরা এই বিশদ আয় বিবরণী বলো, মালিকানা সত্ত্ব বিবরণী বলো, আর্থিক অবস্থার বিবরণী বলো, সবগুলাই কি করব? সমাধান করব। এই চার্টটা তোমরা এসএস নিয়ে রাখো বা মুখস্থ করে ফেলো। এটা যদি মুখস্থ করতে পারো তাহলে হচ্ছে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে করতে পারবা। তো ফার্স্টে আমরা দেখো বিশদ আয় বিবরণীর মধ্যে ফার্স্টে এই যে দেখো আমি হচ্ছে চার্টটা এখানে রাখছি। ফার্স্টে এই যে এই চার্টটা অনুসারে আজকে হচ্ছে আমরা করব এই 2 পেজের যে চার্টটা হচ্ছে এই চার্টটা তোমাদের মুখস্থ করা লাগবে। তো ফার্স্টে হচ্ছে আমরা এই বিশদ আয় বিবরণী যেহেতু করব, ফার্স্টে হচ্ছে বিক্রয়টা আসবে। তাহলে এখানে বিক্রয় আমাদের আছে, তোমরা প্রশ্নের মধ্যে খেয়াল করো। বিক্রয় আমাদের বিক্রয় দেওয়া আছে হচ্ছে তোমাদের, দেখো ক্রয় বিক্রয় কিন্তু একসাথে আছে। ক্রয় যেহেতু ডেবিট হয় তাহলে 84,000 টাকা কিন্তু ক্রয়ের টাকা, আর একটা আছে বিক্রয়, এটা হচ্ছে 1 লক্ষ টাকা ক্রেডিট পাশে। তাহলে 1 লক্ষ টাকা আমরা সেকেন্ড কলামে লিখবো। দেখো, এটা আমরা সমন্বয় থাকার বড় কিন্তু ফার্স্ট কলামে লিখতেছি না, কারণ আমাদের নিট বিক্রয়ের জন্য কিন্তু আর কোনো দফা নাই। মানে বিক্রয় সংক্রান্ত যা আছে শুধু বিক্রয়ের মধ্যে এগুলো আসে, সেই জন্য হচ্ছে আমরা ফার্স্ট কলামে লিখবো না। এখন আমরা সমন্বয়ে যাই। দেখো, এটা হচ্ছে রেয়ামিল থেকে লিখছি, এই বিক্রয়টা রেয়ামিল থেকে লিখছি। এবার সমন্বয়ে তোমরা যদি খেয়াল করো এই 4 নাম্বার যে পয়েন্ট আছে এখানে আছে মুনাফাবিহীন বিক্রয় 3,000 টাকা। মুনাফাবিহীন বিক্রয় কিন্তু তোমার বিক্রয় থেকেও বাদ যাবে, ক্রয় থেকেও বাদ যাবে। এখন কথা হচ্ছে কেন দুইটা থেকে বাদ যাচ্ছে? দেখো, এটা তুমি বিক্রয় করছো বা ক্রয় করছো, এটা তোমার কি হয় না, কোনো ধরনের লাভ হয় নাই। মানে মুনাফাবিহীন, মুনাফা মানে লাভ, মানে তুমি যে বিক্রয় করছো এটার কোনো কি নাই, লাভ হয় নাই। সেজন্য এটা হচ্ছে তোমার কি যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে, ক্রয় থেকেও বাদ যাবে। তাহলে এখানে আমরা দিলাম
বাদ মানে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে দিবা মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয়ের মধ্যে যেহেতু বাদ দিব, মুনাফাবিহীন বিক্রয় আছে কত, 3000 টাকা। এই 3000 টাকা আমরা বাদ দিয়ে হচ্ছে সেকেন্ড কলামে লিখবো। 1 লক্ষ থেকে যদি 3000 চলে যায় তাইলে এখানে থাকে কত, 97,000। এই 97,000 হচ্ছে তোমরা এই পাশে লিখবা। এরপর দেখো আমরা কিন্তু নিট বিক্রয় পাই গেছি, এখানে তোমরা লিখে দিবা কি নিট বিক্রয়, এখানে নিট বিক্রয় দিয়ে দিবা, তাহলে এটা নিট বিক্রয় পাই গেছি। এবার হচ্ছে আমাদের বাদ বিক্রিত পণ্যের ব্যয়, মানে বিক্রিত পণ্য, নিট বিক্রয় থেকে বাদ যাবে কি বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে এখানে হেডলাইন করবা কি বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আসবে আমরা একটু খেয়াল করে দেখো। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় আছে, ক্রয়ের সাথে হচ্ছে মানে অলিখিত ক্রয় হচ্ছে তোমার যোগ হবে, ধার ক্রয় থাকলে এগুলো যোগ হবে, তারপর হচ্ছে ক্রয় বার্তা, ক্রয় ফেরত, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো থাকলে সবগুলা বাদ যাবে। তারপর আন্তঃপরিবহন, ক্রয় বহন, মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ, বন্ধ চার্জ, জাহাজ ভাড়া, লাস্টে হচ্ছে সামরিক মজুত পণ্য বাদ যাবে। এটা হচ্ছে আমি 4 থেকে পুরোটাই বললাম, কিন্তু তোমাদের একটা আর্থিক বিবরণীর মধ্যে এতগুলা এন্ট্রি জীবনে আসবে না, হাতে গোনা হচ্ছে 2-3টা থেকে 4টা দিবে। তো এখানে ফার্স্ট হচ্ছে আমরা প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, এটা প্রারম্ভিক মজুত পণ্য লিখবো, তাহলে ফার্স্ট হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে আমরা সেকেন্ড কলামে লিখবো, মানে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা সবগুলা কিন্তু সেকেন্ড কলামে লিখবো, আর সমন্বয় থাকলে হচ্ছে ফার্স্ট কলামে লিখবো। তাহলে ফার্স্টে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের দেওয়া আছে হচ্ছে 15,000, এই 15,000 টাকা আমরা লিখলাম ফার্স্ট কলামে। আচ্ছা, এরপর আসবে কি ক্রয়, তাহলে ক্রয় কিন্তু আমাদের রেওয়া মিলে আছে, সেজন্য এখানে ক্রয়টা লিখবো। দেখো ক্রয়টা কিন্তু ফার্স্ট কলামে লিখবো, আমি বলছিলাম ক্রয় থেকে মুনাফাবিহীন বিক্রয় বাদ যায়, আর বিক্রয় থেকে হচ্ছে কি মুনাফাবিহীন বিক্রয় বাদ যায়। তাহলে ক্রয়ের টাকা হচ্ছে এটা কত, 84,000, 84,000 হচ্ছে আমরা ফার্স্ট কলামে দিলাম। এবার বাদ যাবে হচ্ছে কি মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয়ের টাকা হচ্ছে তোমার সেম 3,000 টাকা। তাহলে এই দেখো 4 নাম্বার যে সমন্বয়টা ছিল এটা কিন্তু দুইবারই চলে আসছে, তাহলে এটা আর আসবে না, এটার কাজ শেষ। তো ফার্স্টে হচ্ছে আমরা কি করব, এই দুইটা বিয়োগ করব, 84,000 থেকে 3,000 চলে গেলে তাইলে আর টাকা হচ্ছে 81,000, সেকেন্ড কলামে টাকাটা লিখবা। এবার তাইলে ক্রয় সংক্রান্ত আর কিছু নাই, দেখো ক্রয় থেকে কিন্তু এখানে ক্রয় ফেরত এগুলা কোনো কিছু নাই, তাহলে ক্রয়ের কাজ শেষ, আমরা মানে নিট ক্রয় প্রায় গেছি। তোমরা এটা সোজা হচ্ছে নিট ক্রয় লিখতে পারো। এবার হচ্ছে এই আমরা দেখবো যে মজুরি, তারপর হচ্ছে আন্তঃপরিবহন, ক্রয় বহন, আমদানি শুল্ক এগুলো আছে কিনা। তোমরা যদি লক্ষ্য করো রেয়ামিলের মধ্যে মজুরি আছে 24,500, এটা একটু ভালো করে খেয়াল করো। এটার সাথে কিন্তু দুইটা সমন্বয় আছে। 1 নাম্বার সমন্বয় দেওয়া আছে হচ্ছে অগ্রিম মজুরি 500 টাকা। আচ্ছা রেয়ামিল এই আর্থিক বিবরণীতে আরেকটা জিনিস খেয়াল করবা কি, অগ্রিম হলে তোমার বিয়োগ হবে, আমি আবার বলতেছি, অগ্রিম থাকলে বাদ যাবে, বকেয়া হলে যোগ হবে। অগ্রিম থাকলে বাদ যাবে, বকেয়া হলে যোগ হবে। অগ্রিম মজুরি 500 টাকা এবং যন্ত্রপাতির অবচয় এখন আমাদের আসতেছে না। মজুরির মধ্যে 5,000 টাকা বেতন অন্তর্ভুক্ত আছে। দেখো দুইটাই সমন্বয়, প্রথম সমন্বয়ে কিন্তু মজুরির কথা আছে, দ্বিতীয় সমন্বয়ে কিন্তু মজুরির কথা দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমরা এইটা যেহেতু আমরা পেয়ে গেছি কি নিট ক্রয় লিখে ফেলি এখানে। এবার হচ্ছে মজুরি, দেখো মজুরির টাকা কিন্তু আমরা ফার্স্ট কলামে লিখবো, মজুরি হচ্ছে 24,500, এই 24,500 হচ্ছে ফার্স্ট কলামে দিলাম। এবার অগ্রিম মজুরি, অগ্রিম হলে কি বলছিলাম, অগ্রিম হলে তোমার বাদ যাবে, তাহলে এখানে দিব আমরা কি অগ্রিম। অগ্রিম আমাদের দেওয়া আছে 500 টাকা, এই 500 টাকা ফার্স্ট কলামে ব্র্যাকেট দিয়ে লিখবা। টাকাটা কিন্তু সেকেন্ড কলামে বসাবা না, কারণ যেহেতু আমাদের আরেকটা সমন্বয় আছে। 24,500 থেকে যদি 500 চলে যায় তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে 24,000। এবার দেখো মজুরির মধ্যে বলতেছে 5,000 টাকা বেতন অন্তর্ভুক্ত আছে, মজুরির মধ্যে 5,000 টাকা বেতন অন্তর্ভুক্ত আছে। তাহলে কেন আমরা বেতনের টাকা মজুরির মধ্যে রাখবো, সেজন্য বেতন এই মজুরির টাকাটা কি বেতনের টাকাটা কি করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখবো কি, এখানে দিব বাদ বেতন। অন্তর্ভুক্ত বেতনও লিখতে পারো তোমরা, মজুরির মধ্যে যেহেতু 5,000 টাকা বেতন অন্তর্ভুক্ত আছে, এখানে লিখতে পারো কি অন্তর্ভুক্ত বেতন। এই 5,000 টাকাও সেম বাদ দিয়ে দিবা। 24,000 থেকে 5,000 চলে গেলে আর থাকে হচ্ছে 19,000। দেখো আমার এখানে হচ্ছে জায়গা সংকলন হচ্ছে না, আমরা হচ্ছে এই জায়গায় লিখবো। তুমি এবার দেখো তাহলে আমাদের মজুরি কাজ শেষ হয়েছে। এবার আমরা দেখবো যে আর কি আছে, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, বন্দর চার্জ এগুলো কিছু আছে কিনা আমরা একটু দেখি।
এখানের মধ্যে এই জাতীয় আর কিছু নাই, লাস্ট হচ্ছে আমরা বাদ দেবো কি সমবর্ণী মজুত পণ্য। তোমরা যদি এই সমন্বয়ের মধ্যে খেয়াল করো লাস্টে যে 5 নাম্বার সমন্বয়টা আছে এখানে সমবর্ণী মজুত পণ্য দেওয়া আছে, তাহলে আমরা দিব কি বাদ সমবর্ণী মজুত পণ্য। এটা হচ্ছে শেষে বাদ দিবে কিন্তু মজুত পণ্য। তাহলে টাকাটাও লিখবো আমরা হচ্ছে সেকেন্ড কলামে। তোমরা চাইলে এগুলো যোগ করে লাস্ট হচ্ছে সমবর্ণী মজুত পণ্য বিয়োগ দিতে পারো, অথবা একসাথে বিয়োগ দিলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা হচ্ছে একসাথে করব, এখানে হচ্ছে 22,000 টাকা হচ্ছে সেকেন্ড কলামে দিব বিয়োগ আকারে। এবার হচ্ছে আর কোনো এন্ট্রি নাই, এবার হচ্ছে জাস্ট দেখো এটা 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 যোগ করে এটা বাদ দিব শুধু। আমরা পাই হচ্ছে 93,000। তাহলে এই 93,000 আমরা লাস্ট কলামে লিখি 93,000 লিখলাম। আচ্ছা দেখো এই 93,000 কিন্তু আমরা কিভাবে লিখতে পারবো, ব্র্যাকেট দিয়ে। কেন ব্র্যাকেট দিয়ে লিখবো, তোমরা দেখো এখানে লিখছিলাম যে বাদ, এই যে বাদ মানে কি, বাদ মানে হচ্ছে বিয়োগ, সেই জন্য এটা আমরা বিয়োগ আকারে লিখবো। তাহলে এই বাদ যাবে কোথায় থেকে, তোমার নিট বিক্রয় থেকে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বা কি যায় বাদ যায়। তাহলে আমরা নিট বিক্রয় হচ্ছে আমাদের 97,000 থেকে 93,000 টাকা কি করবো বিয়োগ করবো। তাহলে কত থাকে 94, 95, 96, 97 মানে 5,000। এই 5,000 টাকাটা হচ্ছে আমরা বসাবো। এটার নাম হচ্ছে তোমার কি মোট মুনাফা, এটার নাম কি মোট মুনাফা। এটা সোজা করে তোমরা মোট মুনাফা লিখে দিবা, মোট মুনাফা গেল। এবার আসো হচ্ছে বাদ ও পরিচালন ব্যয়। বাদ কি আসবে পরিচালন ব্যয়, মানে এটাও বাদ যাবে। তাহলে এগুলা দেখো আমি লিখতেছি বাদ পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় কি কি আসে, বেতন ভাড়া, দালানের মেরামত, মনিহারির সাথে কোনো সমন্বয় থাকলে বাদ যাবে, বিজ্ঞাপনের সাথে তার সমন্বয় থাকলে মানে বিনামূল্যে পণ্য বিতরণ হলে যোগ হয়, তারপর বিলম্বিত বিজ্ঞাপন থাকলে বাদ যায়। এখন আছে বীমা প্রিমিয়াম, বীমা খরচ, ভ্রমণ খরচ, এখানে অনেকগুলো আছে, বার্তা প্রদান, তারপর হচ্ছে তোমার প্যাকিং খরচ। এখানে তোমরা চারটা একটু ভালোভাবে দেখে নিবা, এই চারটা অনুসারে কিন্তু আমরা এই আয় বিবরণীটা করতেছি, বিশদ আয় বিবরণী। তো ফার্স্টে দেখো আমরা আমাদের এবার হচ্ছে প্রশ্নের মধ্যে যাই রেওয়া মিলে দেখতেছি আমরা হচ্ছে একটা কি আছে বীমা প্রিমিয়াম আছে, বীমা প্রিমিয়ামটা আসবে। আরেকটা ফার্স্টে ছিল যে কি সমন্বয়, একটা বলতেছে 5,000 টাকা বেতন অন্তর্ভুক্ত ছিল, মজুরির মধ্যে 5,000 টাকা বেতন অন্তর্ভুক্ত। তাহলে এটা আমরা ফার্স্টে লিখে ফেলি অন্তর্ভুক্ত বেতন 5,000 টাকা, এটা হচ্ছে ডিরেক্ট লিখে ফেলবা হচ্ছে কোথায় সেকেন্ড কলামে লিখে ফেলবা। এরপর হচ্ছে তোমরা যদি দেখো বীমা প্রিমিয়াম একটা আছে, আবার খেয়াল করে একটু বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়ামের কিন্তু কি আছে সমন্বয় আছে, বলতেছে বীমা প্রিমিয়াম 300 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। অগ্রিম তাইলে কি যাবে বাদ যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা বীমা প্রিমিয়ামটা লিখি বীমা প্রিমিয়াম, যেগুলোর সাথে সমন্বয় থাকবে ফার্স্ট কলামে লিখবা। বীমা প্রিমিয়াম রেওয়া মিলে টাকা আছে কত 2,300। এর থেকে বাদ যাবে কি অগ্রিম। অগ্রিম হলে কিন্তু বিয়োগ, আমি বারবার বলতেছি কথাটা, অগ্রিম হলে কিন্তু বিয়োগ দিবা, যোগ করবে না। তাহলে এখানে অগ্রিম 300 টাকা যেহেতু প্রদান করা হয়েছে, 300 টাকা আমরা কি করে দিব বিয়োগ করে দিয়ে আমরা হচ্ছে সেকেন্ড কলামে টাকাটা বসাবো। তাইলে আমাদের থাকে কত 2,000 টাকা, 2,000 টাকা পাইলাম। এবার দেখো আমরা দেখবো যে হচ্ছে কি আর কি কি আসবে, আমরা একটু দেখি। বিজ্ঞাপন, বিজ্ঞাপন থাকলে এগুলো আসবে। তারপর হচ্ছে তোমার এখানে মনে হয় বিজ্ঞাপন একটা ছিল, দেখো হ্যাঁ বিজ্ঞাপন আছে, কিন্তু বিজ্ঞাপন বলতেছে 5 বছরের জন্য। তাহলে ফার্স্টে আমরা বিজ্ঞাপনটা লিখি, বিজ্ঞাপন, বিজ্ঞাপনের টাকা হচ্ছে 3,500 ফার্স্ট কলামে লিখবা, যেহেতু এখানে বিলম্বিত আছে। আচ্ছা এখানে বিজ্ঞাপন দিছে কত 5 বছরের জন্য এই 3,500 টাকা। এখন কথা হচ্ছে যে আমরা অঙ্ক করেছি কিন্তু 1 বছরের, এখানে কিন্তু 5 বছরের কেন দিবে, তাহলে আমরা কিন্তু 4 বছরটা বাদ দিয়ে দিব। তাহলে 4 বছর আমরা বাদ দিয়ে ফার্স্ট হচ্ছে 3,500 টাকার হচ্ছে বছরে কত করে পরে সেটা দেখি, ভাগ 5, 5 দিয়ে ভাগ করলে কিন্তু পাই যাবা। বছরে হচ্ছে কত 700 করে, তাহলে আমরা কিন্তু 4 বছরেরটাই বাদ দিয়ে দিব। তাহলে গুণ 4, তাহলে 2,800 টাকা কিন্তু কি যাবে বাদ যাবে। এখানে 2,800 টাকা কিন্তু আমরা কি করে দিব বাদ দিয়ে দিব। বাদ বিলম্বিত হচ্ছে কত 2,800, আমরা 1 বছরেরটাই নিব। এবার 3,500 থেকে যদি 2,800 চলে যায়, 3,500 বিয়োগ 2,800 আমাদের থাকতেছে হচ্ছে কত 700।
তাহলে এই 700 টাকা কিন্তু আমরা বিলম্বিততে লিখব। গেল। এবার হচ্ছে আর কোনো কিছু আসবে কিনা আমরা একটু দেখি। স্থায়ী সম্পত্তির অবচয়, আচ্ছা হ্যাঁ স্থায়ী সম্পত্তির একটা অবচয় আসবে। আমরা কিন্তু দেখছিলাম কি যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতি হচ্ছে আমাদের জন্য একটা কি স্থায়ী সম্পত্তি। এখানে কিন্তু যন্ত্রপাতিটা আসবে না, এটার অবচয় এটা আনবা শুধু। তাহলে যন্ত্রপাতির অবচয় লিখবো, এখানে লিখবো কি যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির অবচয় আমরা 10% বের করি, আমাদের যন্ত্রপাতি দেওয়া আছে কত 40,000। 40,000-এর 10% 4,000 আসবে। 40,000-এর 10% হচ্ছে কত 4,000। গেল। এবার হচ্ছে আমরা আর কোনো এন্ট্রি পাই কিনা দেখি। এখানে আর কোনো এন্ট্রি নাই, তাহলে আমরা কি করব এবার। এবার আমরা হচ্ছে এগুলা হচ্ছে জাস্ট এখানে সেকেন্ড কলামে যা আসছে যোগ করে হচ্ছে এখানে বসাবো। দেখো ফার্স্ট হচ্ছে 5,000, 2,000 কত হয় 5 2 7, 7,000, তারপর হচ্ছে 11,000, 11,700। তাহলে এখানে কিন্তু 11,700টা দিয়ে দিলাম। এবার যেহেতু এখানে আমরা বাদ পরিচালন ব্যয় বলছি, আবার খেয়াল করো এটা কিন্তু এবার কি হবে এই জায়গা থেকে বাদ যাবে, তাহলে এটা আমরা কি দিব বাদ দিব। আচ্ছা দেখো আমরা এখানে বাদ দেওয়ার আগে যে 11,700টা বাদ দিব, এখানে আমি একটু চেক করি। দেখো এই যে আমরা যখন 97,000 থেকে কিন্তু 93 বাদ দিলে কিন্তু 4,000 হয়, এখানে কিন্তু আমাদের একটু মিস্টেক হয়েছে। এখানে তোমরা হচ্ছে কি 4,000 করে দাও। তো 4,000 এবার হচ্ছে 4,000 থেকে হচ্ছে 11,700 কে করে দিব বাদ দিয়ে দিব। তাহলে 4,000 বিয়োগ 11,000 আমাদের আসতেছে হচ্ছে তোমার 7,700 মাইনাস এই মানে ব্র্যাকেট দিয়ে দিবা, মাইনাস দিয়ে 7,700 ব্র্যাকেট দেওয়া মানে কি মাইনাস। তাহলে যেহেতু আমাদের হচ্ছে মাইনাস ফিগার আসছে, তাহলে এটা আমরা লিখবো যে অপরিচালন ক্ষতি, মানে এটার নাম হবে তোমার কি সরি পরিচালন। মুনাফা আসার কথা এখানে যদি তোমার যুগে আসে তাহলে লিখবা পরিচালন মুনাফা। এখন যেহেতু আমাদের কি আসছে বিয়োগ আসছে, তাহলে আমরা এখানে লিখবো পরিচালন ক্ষতি। এবার এই পরিচালন ক্ষতি থেকে কি হবে যোগ হবে অন্যান্য আয়, তাহলে এখানে দিব যোগ অন্যান্য আয়, হেডলাইন করবো এটা। অন্যান্য আয়ের মধ্যে কি কি আসে বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ, তারপর হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি। এখানে আছে একটা হচ্ছে কি তোমার এই ভাড়া প্রাপ্তি একটা দেখছিলাম, এখানে হচ্ছে একটা তোমার ভাড়া প্রাপ্তি আছে। তাহলে হচ্ছে আমরা ভাড়া প্রাপ্তিটা ফার্স্টে লিখে ফেলি, ভাড়া প্রাপ্তি। ভাড়া প্রাপ্তির সাথে কোনো যেহেতু সমন্বয় নেই, তাহলে হচ্ছে আমরা এই সেকেন্ড কলামে টাকাটা দিব 5,000 টাকা। এরপর হচ্ছে শিক্ষানবিশ সালামি। সেলামি সেম কত আছে 5,000 টাকা, তাহলে এই 5,000 টাকা কিন্তু সেকেন্ড কলামে বসাবো যেহেতু কোনো সমন্বয় নাই। এই 10,000টা হচ্ছে তোমরা যোগ করে সেকেন্ড কলামে বসাবো। এবার এটা আমরা যোগ করে কত পাই একটু দেখি। তাহলে আমরা পাই হচ্ছে 2,300। এই 2,300 হচ্ছে এই জায়গায় দিলাম। তো এবার হচ্ছে আমরা কি করব এই বাদ দিব অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় কিন্তু বাদ যাবে, অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় তোমরা বাদ দিবা। অন্যান্য ব্যয়ের মধ্যে সুদ আছে একটা হচ্ছে কি বন্ধকি ঋণের সুদ, এটা 5% বন্ধকি ঋণের একটা সুদ আছে। দেখো এখানে যে বন্ধকি ঋণের সুদ আছে আমি এখানে লিখে রাখছি, দেখো এই 1,750, মানে আমরা এক বছরে এটা যেটা পাইছি সেটা হচ্ছে কত এক বছরে। তোমরা যদি হচ্ছে এই 35,000-এর 5% দাও তাইলে পাবে যে কত 1,750। এখন তো এটা এক বছরের আছে, আমরা অঙ্ক করতেছি মানে আমরা সুদ নিতে পারবো এক বছরের, তাইলে এটা কত নিব এই 875টা নিব। তোমরা জাস্ট এই বাট্টাটা বের করার পর আর কি এখানে যে বাট্টাটা সুদটা পাবা, সুদটাকে 12 দিয়ে ফার্স্টে ভাগ করে দিবা। 12 দিয়ে ভাগ করার পর 6 দিয়ে গুণ করবা, দেখবা যে এই 875টা পাইছো। তাহলে আমরা এখানে লিখি বন্ধকি ঋণের সুদ, বন্ধকি ঋণের সুদ হচ্ছে কত 875। এই 875 বিয়োগে দিবা। তাহলে এবার 2,300 থেকে যদি 875 বিয়োগ হয় তাহলে 1,425, 1,425 জেড টানি দিবা। এটার নাম হচ্ছে আমাদের কি এই নিট মুনাফা। তাহলে এখানে আমরা লিখতে পারি নিট মুনাফা। দেখো আয় বিবরণী মানে বিশদ আয় বিবরণী হচ্ছে নিট মুনাফায় গিয়ে কি হবে শেষ হবে, তোমার এই বিক্রয় দিয়ে শুরু হবে নিট মুনাফায় গিয়ে
শেষ হবে। তো আমি আবার বলতেছি, দেখো এই অঙ্কগুলা হয়তো অনেকটাই, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা যদি দেখো, প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে এই বিশদ আয় বিবরণীটা খুব সহজে করতে পারবা। আশা করি হচ্ছে তোমরা এই আয় বিবরণীটা খুব ভালোভাবে বুঝছো। এবার হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা করব। দেখো আমি মালিকানা সত্ত্ব বিবরণীর ঘরটা করে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর উপরে হেডলাইন করে বিবরণ টাকা টাকা। মালিকানা সত্ত্ব বিবরণীতে কিন্তু টাকার ঘর হয় দুইটা। এখানে হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীটা। দেখো তোমরা স্ক্রিনে একটু খেয়াল করো, মালিকানা সত্ত্ব বিবরণীতে কি কি দেওয়া আছে দেখো। মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, মূলধনের সুদ সমন্বয়ে থাকলে এগুলো যোগ হবে, নিট মুনাফা, দেখো নিট লাভ মুনাফা কি কথা, এগুলা নিট লাভ হলে যোগ, আবার নিট ক্ষতি হলে হচ্ছে বিয়োগ করবা। তারপর উত্তোলন বাদ যাবে, এটা নগদ হোক পণ্য হোক। তারপর উত্তোলন সুদ থাকলে এগুলো বাদ যাবে, আয়কর থাকলেও বাদ যাবে, জীবন প্রিমিয়াম, এগুলো কিন্তু সবগুলা সেম না, মানে উত্তোলন যে কথা, আয়কর যে কথা, তারপর হচ্ছে জীবন বীমা প্রিমিয়ামও সেম কথা। তারপর সাধারণ সঞ্চিতি থাকলে এগুলো কি হবে, যোগ হবে। তো আমরা এখানে দেখতেছি শুধু মূলধন আর নিট লাভটাই আছে, এখানে আর কোনো ধরনের এন্ট্রি এই অঙ্কের মধ্যে নাই। তাহলে আমরা শুধু মূলধনটা ফার্স্টে লিখব। মূলধন হচ্ছে 50,300, এই 50,300 হচ্ছে ফার্স্ট কলামে দিবা। এবার এই 50,300, এবার হচ্ছে আমরা যে বিশদ আয় বিবরণী করছে, এখানে লাস্টে দেখো যে নিট লাভটা পাইছে, এটা যোগ করে দিবা। যেহেতু নিট লাভ হয়েছে, এটা হবে কিন্তু তোমার কি যোগ, যদি নিট ক্ষতি হয় তাহলে হবে কি বিয়োগ। তাহলে এখানে আমরা দিলাম নিট লাভ বা মুনাফা। নিট লাভ পাইছিলাম হচ্ছে 1,425, আর কোনো এন্ট্রি আসবে না, জাস্ট এই দুইটা যোগ করে হচ্ছে সেকেন্ড কলামে বসাই দিবা। তাহলে এখানে হচ্ছে আমরা 50,300 যোগ 1,425 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 51,725, 51,725, জাস্ট জেডটা নিতে পারি, এতটুকুই আছে। তো আশা করি মালিকানা সত্ত্ব বিবরণী ভালোভাবে বসছে। এবার দেখো আমরা করব হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করে দেখো, আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে তোমার মোট সম্পদ আর মোট দায় তোমার মিলাইতে হবে। মোট সম্পদ আর মোট দায় তোমার মিলছে মানে তোমার আর্থিক অবস্থার বিবরণী ঠিক আছে। তো তোমরা স্ক্রিনে চার্টটা দেখো, আর্থিক অবস্থার বিবরণী কিভাবে বের করা হচ্ছে আমি সবগুলো এখানে দফাগুলো দিয়েছি। ফার্স্ট হচ্ছে চলতি সম্পদ, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, এগুলা থেকে আসবে অলিক সম্পদ, থেকে আসবে হচ্ছে তোমার মোট সম্পদ, তারপর হচ্ছে মোট দায় আসবে হচ্ছে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় থেকে। তো ফার্স্টে যেহেতু আমাদের চলতি সম্পদ আছে, আমরা চলতি সম্পদ ফার্স্ট হচ্ছে কি করব, হেডলাইন করব। এখানে হচ্ছে আমরা লিখলাম চলতি সম্পদ। দেখো চলতি সম্পদ যে কোনগুলা এখানে একটু খেয়াল করো, চলতি সম্পদের মধ্যে আছে দেখো হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল, সংহনী মূলধন পণ্য, অগ্রিম খরচ, তারপর অগ্রিম যা খরচ কিন্তু সব আসবে এখানে। তারপর বকেয়া আয়, প্রাপ্য আয় সব আসবে। তারপর হচ্ছে অবৈধ মনিহারি, দেনাদারের প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব আর কি। তো এখানে দেখো ফার্স্ট হচ্ছে একটা প্রাপ্য হিসাব আছে, এটা আমরা লিখি। প্রাপ্য মানে দেনাদার, প্রাপ্য হিসাব, এগুলোর সাথে কোনো কিছু কি নাই, সমন্বয় নাই। তোমরা হচ্ছে এগুলা কোন কলামে লিখবা, সেকেন্ড কলামে লিখতে পারবা। তো আমরা টাকাটা লিখি হচ্ছে প্রাপ্য হিসাবের 30,000 টাকা, ডেবিটের টাকা লিখবো, কারণ দেনাদার হচ্ছে কি ডেবিট, মানে প্রাপ্য হিসাব হয় কি ডেবিট। এরপর আছে হচ্ছে তোমার হাতে নগদ আছে, হাতে নগদটাও কিন্তু এখানে আসবে। হাতে নগদ, হাতে নগদের টাকা আছে হচ্ছে তোমার, তাও ডেবিটেরটা 16,000 টাকা, এগুলোর সাথে কোনো সমন্বয় নাই। তারপর হচ্ছে আর কোনো কিছু হচ্ছে রেওয়া থেকে আসবে না আপাতত, আর কোনো কিছু হচ্ছে রেওয়া থেকে আসবে না। এবার খেয়াল করো অগ্রিম যা খরচ আছে সব আসবে। অগ্রিমের মধ্যে যেমন একটা ছিল অগ্রিম মজুরি ছিল, আর একটা হচ্ছে কি অগ্রিম বীমা প্রিমিয়াম ছিল। বীমা প্রিমিয়াম একটা অগ্রিম ছিল, একটা হচ্ছে কি মজুরি। তাহলে এখানে ফার্স্টে লিখবো অগ্রিম মজুরি। অগ্রিম খরচ কিন্তু সব আসবে এখানে, অগ্রিম মজুরি লিখি। অগ্রিম মজুরি ছিল হচ্ছে কত তোমার 500 টাকা, এই 500 টাকা সেকেন্ড কলামে। তারপর হচ্ছে অগ্রিম বীমা প্রিমিয়াম, এখানে আমরা সেম লিখবো অগ্রিম বীমা প্রিমিয়াম, টাকা হচ্ছে তাও 300 টাকা। আরেকটা আসবে হচ্ছে সমমনী মজুত পণ্য। সমমনী মজুত পণ্য কিন্তু চলতি সম্পদ, তাহলে এখানে দিলাম আমরা সমমনী মজুত পণ্য। সমমনী মজুত পণ্যের টাকা হচ্ছে তোমার 22,000 টাকা, এই 22,000 টাকা হচ্ছে আমরা দিলাম এই জায়গায়। এবার হচ্ছে ফার্স্ট দেখো আমরা চলতি সম্পদ সবগুলো যোগ করে সেকেন্ড কলামে বসাই দিব। তাহলে 22,000, এটা হচ্ছে কত 68,800 আসতেছে, এখানে আমরা 68,800টা দিলাম। এবার হচ্ছে তোমার আসবে হচ্ছে
দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ এখানে বিনিয়োগ আছে কিনা, একটাই শুধু দীর্ঘমেয়াদী সম্পদ আছে, বিনিয়োগ এটা কিন্তু এখানে নাই, তাহলে দীর্ঘমেয়াদী সম্পদ হবে না। এবার হচ্ছে আমরা স্থায়ী সম্পদ এই হেডলাইন করব, স্থায়ী সম্পদ। তোমরা স্থায়ী সম্পদগুলো চার্টে দেখো ফেলো। দেখানে ফার্স্ট হচ্ছে আমরা যে স্থায়ী সম্পদ একটা ছিল এটা হচ্ছে কি যন্ত্রপাতি, তাহলে আমরা ফার্স্টে যন্ত্রপাতির টাকাটা লিখি। এখানে যন্ত্রপাতি দিলাম, যন্ত্রপাতি আছে হচ্ছে 40,000 টাকা ফার্স্ট কলামে, এটার অবচয় আছে সমন্বয়, তোমরা খেয়াল করো এই 1 নাম্বার সমন্বয় বলছে হচ্ছে যন্ত্রপাতির অবচয় আছে, যেগুলো পুঞ্জীভূত অবচয় বলা হয়, তাহলে অবচয় হচ্ছে 10%, বাদ অবচয়, তাহলে 10% কত 4,000, এই 4,000টা হচ্ছে বাদ দিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের 40,000 থেকে যদি 4,000 চলে যায় আসে কত 34,000 টাকা, তাহলে এই 34,000 টাকা দিলাম। এবার স্থায়ী সম্পদ আর কোনো কিছু আছে কিনা আমরা একটু দেখি। স্থায়ী সম্পদ আর কোনো কিছু নাই এখানে, হচ্ছে অলিক সম্পদ কোনো কিছু, অলিক সম্পদ একটা আছে বিলম্বিত বিজ্ঞাপন, দেখো অলিক সম্পদ একটা আছে, তাহলে এখানে আমরা হেডলাইন করলাম অলিক সম্পদ। অলিক সম্পদ মাত্র দুইটা, একটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, একটা হচ্ছে প্রাথমিক খরচাবলী। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ছিল যে দেখো আমাদের এই যেটা হচ্ছে 5 বছরের জন্য ছিল, আমরা 1 বছরটা বাদ দিলাম, তাহলে যেটা বাদ দিয়েছিলাম মানে যেটা 4 বছরের ছিল সেটা কিন্তু এখানে আসবে, এটা হবে 2000 কত 800, তাহলে 2800 কিন্তু এই জায়গায় আমরা লিখবো, তাহলে আর কোনো কিছু এখানে আসবে না। এই দুইটা আমরা যোগ করব, এবার আমরা পাচ্ছি হচ্ছে 38,800, তাহলে এখানে দিলাম এই 38,800। এবার এই দুইটা যোগ করে হচ্ছে আমরা কি করব এখানে বসাবো, তাহলে আমরা এখানে যোগ করে পাচ্ছি কত 1,07,600, 1,07,600। দেখো এগুলো কিন্তু জেড টানে দিবে, এখানে আমরা লিখবো মোট সম্পদ। আরেকটা একটা জিনিস খেয়াল করে, এখানে এই অলিক সম্পদ যেটা ছিল এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, এটা তো আমি লিখি নাই, বিলম্বিত বিজ্ঞাপন। দেখো এই বিলম্বিত বিজ্ঞাপনের টাকাটা তোমরা এই জায়গায় না লিখো এখানে লিখতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এই জায়গায় না লিখে তোমরা ডিরেক্ট এই জায়গায়ও লিখতে পারবা, মানে 34,000টা নিয়ে এসে তারপর 2,800 টাকা নিয়ে আসবা, এভাবে করতে পারবা। তো দেখো আমরা মোট সম্পদ পাইলাম কত 1,07,600। এবার আমাদের যদি মোট দায় 1,07,600 আসে তাহলে হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা মিলবে। তাহলে আমরা হচ্ছে এবার এখানে যেহেতু আমার জায়গা না, আমি হচ্ছে এদিকে ঘরগুলা করি। এবার দেখো আমরা হচ্ছে এখানে চলতি দায় ঘর করলাম, চলতি দায়, চলতি দায় তোমরা স্ক্রিনে খেয়াল করো, পাওনাদার, প্রাপ্য হিসাব, পদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচ, তারপর হচ্ছে ব্যয়, অগ্রিম ব্যয় যা আছে সব হচ্ছে এখানে চলতি দায়ে আসবে। তাহলে ফার্স্টে আমরা দেখি একটা পদেয় হিসাব আছে, তাহলে পদেয় হিসাবটা লিখলাম, পদেয় হিসাব টাকাগুলো লিখবো সেকেন্ড কলামে। পদেয় হিসাব হবে ক্রেডিটেরটা, যেহেতু পদেয় হচ্ছে কি হয় ক্রেডিট হয়। এরপর আরেকটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত এখানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, তাও টাকা হবে হচ্ছে কি ক্রেডিটেরটা 12,000 টাকা। এবার আর আসবে হচ্ছে দেখো এখানে একটা এই বন্ধকি ঋণের সুদ ছিল বকেয়া 5%, যে বন্ধকি ঋণ ছিল এখানে হচ্ছে 31,000, যেহেতু 6 মাসের ছিল, একটা হচ্ছে 6 মাসের বকেয়া আছে, তাহলে এখানে আমরা কি লিখবো বন্ধকি বকেয়া লিখবো, এখানে হচ্ছে বকেয়া, বকেয়া বন্ধকি ঋণের সুদ, এটা ছিল হচ্ছে তোমার এই 885, আমরা কিন্তু এগুলা আয় বিবরণীতে বের করছিলাম 885। এবার হচ্ছে আমাদের আর চলতি দায় আশা করি আর নাই, এখানের মধ্যে কোনো চলতি দায় নাই, তাহলে আমরা কি করব এই চলতি দায়গুলো যোগ করে সেকেন্ড কলামে বসাবো। আমাদের আসতে হচ্ছে 20,885, 20,885 এখানে দিলাম। দীর্ঘমেয়াদী দায়, আমাদের একটা কিন্তু দীর্ঘমেয়াদী দায় আছে, এখানে লিখবো কি দীর্ঘমেয়াদী দায় হেডলাইন করব। এটা হচ্ছে যে তোমার ঋণটা ছিল 5% বন্ধকি ঋণ, এটা তাহলে এখানে আমরা দিলাম 5% বন্ধকি ঋণ। এই এটা আছে হচ্ছে তোমার কত 35,000, এটা লাস্ট কলাম একেবারে 35,000।
এবার লাস্ট হচ্ছে আমাদের এই যোগ করতে হবে কি মালিকানা সত্ত্ব। দেখো মালিকানা সত্ত্ব কিন্তু আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। সমন্বয়ে আর কোনো কিছু বকেয়ার কথা ছিল নাকি দেখি একটু, এখানে কোনো কিছু ছিল না, তাইলে লাস্ট হচ্ছে আমরা মালিকানা সত্ত্বটা যোগ করে দিব। তোমরা মালিকানা সত্ত্ব ফার্স্টও দিতে পারবো, কোনো সমস্যা নেই। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব কিন্তু আমরা কোথায় পাইছিলাম? মালিকানা সত্ত্ব কিন্তু আমরা এই মালিকানা সত্ত্ব বিবরণীতে পাইছিলাম। তো আমরা মালিকানা সত্ত্বটা একটু দেখি কত। দেখো আমাদের মালিকানা সত্ত্ব ছিল কিন্তু 51,725, তাহলে আমরা এখানে দিলাম 51,725। এখন দেখো আরেকটা জিনিস এখানে, যে আমাদের বকেয়া সুদ কিন্তু 85 না, আসলে আমাদের বকেয়া সুদ ছিল 75, তাহলে এখানেও কিন্তু 10 কমাই দিতে হবে। তাহলে 20,875। তাহলে এবার হচ্ছে আমরা এই তিনটা যোগ করে বসাবো। এই তিনটা যোগ করলে আমরা পাই হচ্ছে 1,07,600। 1,07,600। সেম দেখো, এটা আমাদের কি মোট দায়, মোট দায়টা লিখে দিই। এই যে মোট দায় আর হচ্ছে মোট সম্পদ 1,07,600, 1,07,600, এই দুইটা জিনিস যদি তোমাদের মিলে, তোমরা মনে করবা যে তোমাদের আর্থিক অবস্থার বিবরণীটা কি আছে, সঠিক আছে। তো দেখো আমি হচ্ছে আজকের এই পোস্টের মধ্যে হচ্ছে তোমাদের একেবারে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করা যায় আমি হচ্ছে ভালোভাবে দেখাইছি। তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছো। এগুলো হচ্ছে বেশি করে চর্চা করা লাগবে, আর হচ্ছে এগুলো সময় নিয়ে তোমার হচ্ছে কি প্র্যাকটিস করা লাগবে। আর তিনটা জিনিস যেহেতু আমরা একসাথে দেখতেছি, তাহলে সেজন্য আমাদের একটু সময় লাগবে, এটা অবশ্যই। সেজন্য সময় মেনটেন করে হচ্ছে তোমরা অঙ্কগুলা করবা। আর বিশেষ করে হচ্ছে চারটা মুখস্থ রাখবা। চারটা যদি মুখস্থ রাখতে পারো, তাহলে এই অঙ্ক মানে আর্থিক বিবরণের অঙ্কগুলো খুব সহজে করতে পারবা। কারণ আমরা যদি চারটা যদি না জানি, তাহলে আমরা কোন কোন এন্ট্রি আসবে এগুলো হচ্ছে কি বুঝতে পারি না। সেজন্য চারটা বোঝা বেশি প্রয়োজন। তোমরা যখন চারটা বুঝবা, শিখবা, তখন হচ্ছে এই যে খুব সহজে হচ্ছে এভাবে লিখতে পারবা। আমি স্ক্রিনে যে চারটা দিয়ে দিছি, তোমরা চাইলে এটা এসএস নিয়ে হচ্ছে রাখতে পারো। এসএস নিয়ে এখানে মুখস্থ করে অঙ্কগুলো সমাধানগুলো খুব সহজে করতে পারবো। তো আজকের মতো এখানে শেষ করতেছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।